দীর্ঘ ৯ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। রাখাইনে যুদ্ধ বাড়াচ্ছে জটিলতা, মাদক অপরাধে জড়িয়ে অস্থিতিশীল ক্যাম্প। বক্ষব্যাধি হাসপাতালে রোগী ভর্তিতে অনিয়মের অভিযোগ, দিতে হয় বাড়তি টাকা। কোয়ার্টার দখল করে ভাড়া দিয়েছে কর্মচারীদের সিন্ডিকেট। করদাতার আয় ব্যয়ের সঙ্গে সম্পদের হিসাব স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে এনবিআর। অস্বাভাবিকতা শনাক্ত হলে পড়বেন হাই রিস্ক ক্যাটাগরিতে। গর্ভবতী নারীদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে। গর্ভাবস্থায় জ্বর হলে অবহেলা নয়, দ্রুত পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ নেওয়ার তাগিদ। বরিশাল সদর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীদের ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে অর্থ আত্মসাৎ। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শীতলপাচির সুনাম দীর্ঘকালের, শতবর্ষী এই শিল্প এখন ধুঁকছে মূলধন সংকট আর দক্ষ কারিগর স্বল্পতায়। এবং ইরানকে একঘরে করার ঘোষণা যুক্তরাষ্ট্রের, তেহরানের সঙ্গে ব্যবসা করলে তারাও নিষেধাজ্ঞার আওতায়, গুরুত্ব দিচ্ছে না তেল সমৃদ্ধ দেশটি। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি লামিয়া আইভি। এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকটের ৯ বছর শেষ হচ্ছে, বদলেছে রাখাইনের পরিস্থিতি। ক্ষমতার পরিবর্তন এসেছে নেপিদোর, কিন্তু পরিবর্তন হয়নি রোহিঙ্গাদের ভাগ্যের। প্রত্যাবাসনেও নেই আলোর মুখ। একদিকে মিয়ানমারের সামরিক বাহিনী, অন্যদিকে রাখাইনে আরাকান আর্মির উপস্থিতি প্রত্যাবাসনকে জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। আদৌ তারা ফিরতে পারবেন, বা ফিরলেই কবে সেদিন আসবে? বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এই একই প্রশ্ন ঘুরে ফিরে। আরা দাসে বাঙালি না ওয়াদের রোহিঙ্গা তুলে আরা দুনিয়ারে ওয়ান হর আর আইডেন্টিটি আর ক্লিয়ার করি রে আর দেশত ইজ্জত আফরুল আর দেশ হক ইনজাব লই আর দেশত আর ওয়াফেজি দিয়া যোগ সই হক লই আর দেশের মাঝে যাইবলা চাই। একদিকে নিজ দেশে ফেরায় অনিশ্চিত, অন্যদিকে কাজের অভাব। নিজেদের এমন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আশাহত রোহিঙ্গারা। আমি হন হাত নাই 2 দিন হাং করিবার দে 6 মাস বাদে এই সরকার তো দেরি হাইরে নিলারি। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত ও নির্যাতনের মুখে 2017 সালের 25 আগস্ট বাংলাদেশ সীমান্তে ঢল নামে রোহিঙ্গাদের। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সেই বছর নভেম্বরেই চীনের চাপে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন চুক্তিতে সই করে বাংলাদেশ। এর বাইরে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজ হয়নি। আজও বাংলাদেশকেই সামলাতে হচ্ছে 12 লাখ রোহিঙ্গার বোঝা। বিশ্লেষকরা বলছেন, রাখাইনের পরিবর্তিত পরিস্থিতি এবং মিয়ানমার সরকারের অবস্থান দুটোকেই বিবেচনায় নিয়েই প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। গত 10 বছরে মায়ানমারের অনেকগুলি পরিবর্তন এসছে, নতুন সরকার এসছে এবং চীনের যে অ্যাটিটিউড বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাটিটিউডগুলি মায়ানমারকে কেন্দ্র করেছিল সেগুলিও পরিবর্তিত হয়েছে। সেই সাথে হিউম্যানিটেরিয়ান এইড যে জায়গাগুলি ছিল সেটাতেও এক ধরনের ধস আসছে। জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক পরিবর্তনগুলি আসলে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশ সরকারের জন্য এখন প্রাইম কর্তব্য বলে আমি মনে করি। এবং আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার্স অফিস যে নতুন রোহিঙ্গা কমিটিটা করেছে, এই কমিটি যে স্ট্র্যাটেজিটা তৈরি করবে, আমি মনে করি এই স্ট্র্যাটেজিটা গ্লোবাল কমিউনিটি যাতে হোল হার্টেডলি এন্ডোর্স করে, সেই পন্থাটাও সরকারকে মনে রাখতে হবে। আসিয়ানে যদি মিয়ানমার আবার সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আসিয়ানদের সাথে কাজ করে মিয়ানমারকে আমরা অনুপ্রাণিত করতে পারি কি না এই সমস্যার সমাধানের জন্য। কারণ এই ক্ষেত্রে আসিয়ানেরও কিন্তু আগ্রহ আছে পারে, সেখানে আমাদের কূটনৈতিক উদ্যোগ, বড় ধরনের কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন হতে পারে। প্রধানমন্ত্রী চীন সফরের সময় একটা ইকোনমিক করিডোরের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এখন ইকোনমিক করিডোর সফলতার সাথেও কিন্তু এটা যুক্ত। তার কারণ হচ্ছে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ কিন্তু এই ইকোনমিক করিডোরের অন্যতম একটা প্রধান উপাদান হিসেবে আমরা মনে করতে পারি। চীনারা এই ইকোনমিক করিডোর যেটার কথা বলছি,
এই ব্যাপারে তারা প্রোঅ্যাক্টিভলি এনগেজ হতে চায়, তাহলে এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে তাদেরকে আমরা আরেকটু অগ্রসর হিসাবে পেতে যদি পারি, তাহলে আমার মনে হয় যে এখানে সমস্যার সমাধানের একটা, আমি বলবো, সম্ভাবনা তৈরি হবে। জটিল এই পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে বন্ধু দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। পৃথিবীতে কয়টা দেশ আছে 1.3 মিলিয়ন লোকজন নিবে অন্য জায়গার, আর স্পেশালি যাদের ক্যাপাসিটিও মানে বলেন ল্যান্ড স্পেস বা অলরেডি ওভার পপুলেটেড, দিস ক্রিটিক্যাল সিচুয়েশনস ইট মাস্ট অলসো এক্সারসাইজ রেসপন্সিবিলিটি টু ডু সামথিং। তবে প্রত্যাবাসনের ভবিষ্যতে কি, এ নিয়ে 9 বছর ধরে অপেক্ষায় রোহিঙ্গারা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। প্রত্যাবাসনের অপেক্ষায় কেটে গেছে প্রায় 1 দশক। এর মধ্যে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, উল্টো নতুন করে এসেছে আরও 2 লাখ। দীর্ঘস্থায়ী এই সংকটে বাড়ছে ক্যাম্পের চাপ, তৈরি হচ্ছে নানা সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি। প্রত্যাবাসনে অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এমন পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে চান বাস্তুচ্যুত রোহিঙ্গারা। মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গাদের। পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয় বাংলাদেশ। ধীরে ধীরে কক্সবাজারের উখিয়া, টেকনাফের পাহাড় ও অরণ্যে ঘেরা জনপদ পাল্টে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী বসতি। প্রত্যাবাসনে আলোচনা হয়েছে বহুবার, কিন্তু বাস্তবে ফেরেনি একজনও। দীর্ঘ অনিশ্চয়তা ও কর্মসংস্থানের সুযোগের অভাবে রোহিঙ্গাদের একটি অংশ জড়িয়ে পড়েছে নানা অপরাধে। 2017 থেকে 2025 পর্যন্ত ক্যাম্পগুলোতে হত্যা, মাদক, মানব পাচার সহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 4054টি। এতে আসামি করা হয়েছে 9033 জন রোহিঙ্গাকে। এছাড়া চলতি বছরের প্রথম 3 মাসেই ক্যাম্পে হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে 6টি। সরকারি হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংখ্যা 12 লাখেরও বেশি। তালিকা যাচাই বাছাই করে সবশেষ 3,09,000 রোহিঙ্গাকে শনাক্তের কথা জানিয়েছে মিয়ানমার। রোহিঙ্গারা মনে করেন নাগরিকত্বের নিশ্চয়তা সহ নিজেদের পুরনো বসতভিটায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই হতে পারে সংকটের স্থায়ী সমাধান। বাংলাদেশ কোলাবোরেট করিবেলা বলি রোহিঙ্গার আইডেন্টিটি ক্লিয়ার করিবেলা, রোহিঙ্গা কানার কানার মাঝে সেফ জোন ক্রিয়েট করিবেলা। যেতুল্লাহ গুম হরাফে আছে, যেতুল্লাহ ক্রাইম কৌশলের ক্যাম্পার মাঝে মার্ডার করতে, কিডন্যাপিং হইতে, বেগিং চলতে তারা জড়িয়া। আর আইডেন্টিটি আর ক্লিয়ার করিও রে, আর দেশত ইজ্জত আফুরুল আর দেশ হক ইনজাব লই, আর দেশত আর ওয়াফেজ দিয়া যোগ নলে রিপ্যাট্রিয়েশন এত হইলে নইব তো। আর রিপ্যাট্রিয়েশন হইতে দলিয়া বদলিয়া স্টেক হোল্ডার যেন আছে, স্টেট একটা ইয়া নন স্টেট একটা যেন আছে, বেগুলো ইয়ার এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বদি আনলে ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার তারা যদি এঙ্গেজ করার যদি গেলে তোমার সলিউশন নইব। আর চাইদে হইলে সাস্টেনেবল রিটার্ন টু অরিজিনাল হোমল্যান্ড। তবে মিয়ানমারের অসহযোগিতা ও বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতির অভাবে দীর্ঘদিনে প্রত্যাবাসন সম্ভব হয়নি। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞরা। মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবের কারণে মিয়ানমারে কোনো রোহিঙ্গা ফেরত যায়নি। কারণ রোহিঙ্গারা যে ফেরত যাবে সেটা কিসের ভিত্তিতে যাবে, কার আশ্বাসে যাবে, কার উপর আস্থা রেখে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে। কিন্তু এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য আস্থা রাখা যায় এরকম কোনো প্রতিশ্রুতি কোনো লেভেল থেকে দেওয়া হয়নি। রোহিঙ্গা নিজ দেশে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ। তবে এটি অনেকটাই নির্ভর করছে মিয়ানমার সরকার ও দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর। আমরা প্রতিনিয়ত কিছু কর্মসূচি রাখি, যার মাধ্যমে এই কর্মসূচির মাধ্যমে আমরা শিশু কিশোরদেরকে রিমাইন্ড করাই যে তোমাদের একটি জন্মভূমি রয়েছে, তোমাদের গৌরবময় ঐতিহ্য রয়েছে এবং তোমরা সুযোগ পেলেই তোমাদের দেশে ফেরত যাবে। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক ও বৈশ্বিক সংকট বিবেচনা করে কার্যকর উদ্যোগ জরুরি বলেই মনে করেন সংশ্লিষ্টরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার রোগীরা।
অভিযোগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী ভর্তি করাতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি চক্রকে দিতে হচ্ছে বাড়তি টাকা। শুধু ভর্তি বাণিজ্য নয়, সরকারি কোয়ার্টার দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অঞ্জন বর্মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন ইদ্রিস আলম। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও স্বজনদের ভর্তি হওয়ার আগেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। নানা সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের অসহায়ত্বের সুযোগ নেন হাসপাতালের কিছু অসাধু কর্মচারী। রোগীর ফাইল নিয়ে এই কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করা এই ব্যক্তি চতুর্থ শ্রেণীর কর্মচারী মফিজুল ইসলাম রতন। নিরাপত্তা প্রহরী হয়েও ফাইল নিয়ে ঘুরছেন তিনি। দেশ টিভির গোপন ক্যামেরায় ধরা পড়ে তার ফাইল নিয়ে ঘোরাঘুরির চিত্র। জানা যায় এই চক্র নিয়ন্ত্রণ করে রতন ও জসিম। অভিযোগ আছে রোগীর স্বজনদের থেকে 5,000 টাকা নিয়ে হাসপাতালে ভর্তি করান তারা। সহজ না, এখন দালালের অভাব নাই, মালু দালালের অভাব নাই, ঠিক আছে। এখন কত হয়েছে ভাই, মূলত যারা এই জায়গায় বক্ষব্যাধিতে ট্রিটমেন্ট নিতে হবে, আমি রিকোয়েস্ট করে মেনা হওয়ার কোনো দরকার নেই। সরকারি যে চিকিৎসা এনো সঠিকভাবে কেউ পাইতেছে না। আমাকে গরিব মানুষ যদি না বাঁচে, ওই যে চিকরায় আমি কান্দি গইরাই, তারপরে তোর শোধ দেয় না। ক্যামেরা দেখে দ্রুত স্থান ত্যাগ করেন রতন সহ তার চক্রের অন্য সদস্যরা। রোগী ভর্তি করতে কেন 5,000 টাকা নিয়েছেন জানতে চাইলে অস্বীকার করেন রতন। রতন ভাই, আপনি কোথায় আছেন? হাসপাতালে আছেন? না, বলেন কে? আপনি তো একটু আগে হাসপাতালে দেখলাম ভাই, একটু দেখা করতাম। আমি তো চলে আসছি। আমি তো একটু আগেই দেখলাম একজনের কাছে 5,000 টাকা নিয়ে একটা রোগী ভর্তি করলেন। আমার কাছে ভিডিও আছে ভাইয়া, আসেন না সামনাসামনি একটু কথা বলি। না না, আমি তো আয় বসছি, বাসায় বসছি। আপনি 5,000 টাকা নিচ্ছেন, আপনাদের ওই পাশের ওয়াশরুমের পিছনে, আপনি ওয়াশরুমের পিছনের গলি থেকে নিছেন। রোগীর স্বজনদের দাবি নির্ধারিত ফি এর বাইরে টাকা না দিলে ভর্তি কিংবা বেড পেতে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয় তাদের। 2 নম্বর সিরিয়াল এটা আমরা পাইতেছি না, 1 নম্বর সিরিয়ালগুলো পাইতেছি না, টাকার বিনিময়ে এগুলো বিক্রি হয়। কিন্তু আমরা যদি 1 মাস 2 মাস পর্যন্ত এগুলো আমরা ভোগান্তি করি। আমরা একটা বোতল রাখলে, সিরিয়ালে বোতল রাখলে বোতলটা লাথি মেরে ফেলা যাবে। শুধু রোগী ভর্তি নয়, হাসপাতালের সরকারি আবাসিক কোয়ার্টার দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে জসিম ও রতনের বিরুদ্ধে। বাসা ভাড়ার কথা অকপটে স্বীকারও করেন জসিম। ভাই রিকোয়েস্ট, অনুরোধ ভাই, আমি সব দেখাচ্ছি। আমি আপনার পায়ে ধরি, যদি কোন আমি পায়ে ধরতে তাও ধরি, আমি দেখাচ্ছি। আপনারা যদি বলেন যে না, আমি দেখাচ্ছি। আমি না হলে আমি কেন, আমার পরিচালক ডাকছে আমারে আজকে। হ্যাঁ, আপনার আসার পরে আমার ডাকছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিচালক। এখানে 2 রকম, এক পক্ষ এসে বলে যে স্যার আমাদের ছেলে মেয়ে কেউ এখান থেকে বের হতে পারে না, আমাদের মেয়ে নিয়ে থাকতে পারি না বস্তিতে, আর এইখানে কোয়ার্টারে এখানে এত লোক হয়ে গেছে। তারপরে যখন আমরা দেই আরেক পক্ষ তো কেউ ভাঙবে, কেউ ভাঙবে না, কেউ ফোন করাবে, দেখে নিবে, ওই যে সুপারিনটেন্ডেন্টের বাসায় করবে, হুমকি দিবে। রোগী ভর্তির অনিয়ম নিয়ে তিনি আরো জানান, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছু অভিযোগ আমার কানে আসছে এবং এগুলি আমরা চেষ্টা করছি এগুলি মানে সংশোধন করার, বা যারা দায়ী আছে তাদেরকে মানে শাস্তি দেওয়ার বা তাদেরকে সংশোধন করা। চিকিৎসা পাওয়ার অধিকার সবার, কিন্তু সেই অধিকার যেন কোনো সিন্ডিকেটের কাছে টাকার বিনিময়ে আটকে না থাকে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। করদাতার আয় ব্যয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য আছে কিনা এবার তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যাংক লেনদেন, বাড়ি, জমি, গাড়ি, শেয়ার বাজারে বিনিয়োগ, বিদেশ ভ্রমণ, এমনকি শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের তথ্য যুক্ত হবে একটি সমন্বিত প্রোফাইলে। আয় ও সম্পদের মধ্যে অস্বাভাবিক পার্থক্য ধরা পড়লেই করদাতা পড়বেন হাই রিস্ক ক্যাটাগরিতে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা এনবিআর-এর। এছাড়া নজরদারির আওতায় আসছে কর্পোরেট খাত। সাদিয়া লাবণীর প্রতিবেদন। কর ফাঁকি শনাক্ত করে রাজস্ব আয় বাড়াতে এবার করদাতার জীবনযাপন ও আর্থিক কর্মকাণ্ডের পুরো চিত্র সামনে আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রত্যেক করদাতার জন্য তৈরি হচ্ছে ইন্টিগ্রেটেড ইনকাম অ্যান্ড অ্যাসেট প্রোফাইল, যেখানে একসঙ্গে থাকবে ঘোষিত আয় ও পরিশোধিত কর, ব্যাংক হিসাব ও বড় লেনদেন, বাড়ি, জমি ও ফ্ল্যাট, গাড়ির মালিকানা, কোম্পানি শেয়ার, শেয়ার বাজারে বিনিয়োগ, আমদানি রপ্তানি, বিদেশ ভ্রমণ, ভাড়া থেকে আয় এবং শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে ব্যয়ের তথ্য।
বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে সৎ করদাতাদের হয়রানি কমার পাশাপাশি করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব। সৎ করদাতা আছেন তারা কিন্তু এটাকে আরো সাধুবাদ জানাবেন, কারণ হলো যে তার তখন যেই ইনকাম ট্যাক্সের রিটার্ন দেওয়ার সময় যে তার যে সম্পদ এবং বিভিন্ন জায়গার যে হিসাবগুলো দিতে হয়, এটা অটোমেটেডভাবে তার রিটার্নের ভিতরে কিন্তু তখন চলে আসতে পারবে। কর ফাঁকি যদি আমরা কমাতে পারি তাহলে যারা সৎ করদাতা আছেন তাদের জন্য কিন্তু চাপটাও কম হবে। আপনার তো জানতে হবে যে এই লোকটার আয় কত, সম্পদ কত। এটা যদি অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোক করের নেটের মধ্যে থাকবে না করের নেটের বাইরে থাকবে। তবে তার আগে তো আপনি ঠিক করতে হবে আয় করটা রেশনালাইজড ওয়েতে আপনি করেছেন কিনা। তার আগে তো আপনি ঠিক করতে হবে অ্যাসেট কর আপনি আরোপ করেছেন কিনা। অ্যাসেট করের মধ্যে আবার ইনহেরিটেড অ্যাসেটের উপর কি কর হবে সেটা আপনাকে ঠিক করতে হবে। সুতরাং দুটো দিক আছে, একটা হলো হিসাব কিতাব, আরেকটা দিক হচ্ছে প্রপার পলিসি। দুটো একসঙ্গে করতে পারলে লাভ হবে। তবে শুধু ব্যক্তি নয়, উচ্চ সম্পদশালী করদাতাদেরও আলাদা করে প্রোফাইল তৈরি করছে এনবিআর। তাদের দেয়া কর প্রকৃত অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হবে। কর্পোরেট খাতেও বাড়ছে নজরদারি। কোম্পানির টার্নওভার বনাম ঘোষিত মুনাফা, গ্রস প্রফিট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন, সুদ, রয়্যালিটি, কমিশন সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তৈরি হবে রিস্ক বেসড অডিট ব্যবস্থা। তবে এসব ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন যেই তথ্য প্রযুক্তি আছে সেই তথ্য প্রযুক্তিতে এটাকে যুক্ত করাটা খুব বড় ব্যাপার না। এই জন্য সরকারের ভিতরে যে একটা সমন্বয় লাগবে সেইটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাকে সমন্বিতভাবে যেন প্ল্যান করা হয়। মুশকিলটা হলো যে এনবিআর এর নিজেদের ভিতরে যে তথ্য আদান প্রদানে এখনো সমন্বিত অবস্থায় নাই। সুতরাং সেই জায়গাটাতে থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের জায়গাগুলোকে এটা নিয়ে আসতে পারবে। এদিকে ট্রেড মিস ইনভয়েসিং, রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোতে কাস্টমস অ্যাটাচে নিয়োগের প্রস্তাব দিয়েছে এনবিআর। বন্দরে পড়ে থাকা ও বাজেয়াপ্ত পণ্য দ্রুত নিলামে তুলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রস্তাবনায়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের সর্বজনীন উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে সুস্পষ্ট প্রস্তাব দিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠকে এসব কথা জানান প্রধানমন্ত্রী। বৈঠকে শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বহুল আলোচিত মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আজ রায় ঘোষণা করবেন আদালত। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন। এর আগে রোববার আদালতে মৃত্যুদণ্ড পাওয়া হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এই মামলার প্রধান আসামি হিটু শেখকে 2025 সালের 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেয়া হয়। গর্ভের সন্তান অথচ মায়ের শরীরে ডেঙ্গুর ছোবল, একসঙ্গে ঝুঁকিতে পড়ছে 2টি জীবন। চলতি মৌসুমে গর্ভবতী নারীদের ডেঙ্গু আক্রান্তে বাড়ছে ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় জ্বরকে কোনোভাবেই সাধারণ অসুস্থতা ভেবে অবহেলা নয়, দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের নজরদারি জরুরি। সুমনা সুমি প্রতিবেদন, ক্যামেরা ছিলেন জুয়েল রহমান। গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অপেক্ষা, কিন্তু সেই স্বপ্নের মাঝেই ডেঙ্গুর আঘাত। 22 বছরের সারা 24 সপ্তাহের অন্তঃসত্ত্বা। নারায়ণগঞ্জের গোদনাইল থেকে এখন চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। প্রায় 1 সপ্তাহ ধরে ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন এই তরুণী। ব্যথা কমে না, জ্বরও কমে না, শুধু নাপা খেতে বলতেছে। তারপরে হলো এইখানে আসছি। প্যারাটিলেট আগের তুলনায় কমে গেছে, বাট
এমনি শরীরে দুর্বলতা কম, কিন্তু আজকের থেকে মানে কালকে রাত্রের থেকে আবার র্যাশ বের হয়েছে শরীরে। ডেঙ্গুতে জ্বর, দুর্বলতা, বমি কিংবা পেটের অস্বস্তি, গর্ভাবস্থার স্বাভাবিক কিছু সমস্যার সঙ্গেও মিলে যেতে পারে এসব উপসর্গ। শুরুতেই রোগ শনাক্ত করা, কারণ জ্বর কমে গেলেই যে বিপদ কেটে গেছে তা নয়। ডেঙ্গুর সংকটকাল শুরু হতে পারে জ্বরের কয়েকদিন পরে। প্রেগনেন্সিতে যে কোনো ফিভার আমরা রুগীকে শুরু থেকেই কাউন্সিলিং করে একটা হেলথ এডুকেশন দেই, টেম্পারেচার কমিয়ে রাখা। আদারওয়াইজ মা বাচ্চা দুইজনের ক্ষেত্রেই বাচ্চাদের অ্যাবর্শন হয়ে যেতে পারে, তারপরে বাচ্চাদের প্রিটার্ম লেবার বলি আমরা, ডেলিভারি পেন শুরু হয়ে যেতে পারে। চলতি বছরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 4 জন অন্তঃসত্ত্বা নারীর। কেউ ছিলেন সন্তান প্রসবের একেবারে দ্বার প্রান্তে, কেউ অপেক্ষায় ছিলেন প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণের। একটি ভাইরাস শেষ করে দিতে পারে একটি পরিবারের বহুদিনের অপেক্ষা। গর্ভাবস্থায় ডেঙ্গু মানে শুধু মায়ের অসুস্থতা নয়, উদ্বেগ থাকে গর্ভের শিশুকে ঘিরেও। তাই জ্বর এলেই অপেক্ষা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং পরীক্ষা। কারণ এই লড়াইয়ে দেরির মূল্য হতে পারে খুবই বড়। মশার প্রজননের স্থল ধ্বংসে কার্যকর উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত সতর্কতাও। ডেঙ্গু হয় কি দিয়ে? একটা ভাইরাস দিয়ে। ভাইরাসটাকে ক্যারি করে কে? একটা মশা। তাহলে মশার ব্রিডিং সেন্টারটাকে যদি আমরা নির্মূল না করতে পারলেও কন্ট্রোল করতে পারি, যেমন অপরিকল্পিত ড্রেন, রাস্তাঘাট কাটা, সো আপনি যদি মশাকে কন্ট্রোল করতে পারেন তাহলে ডেঙ্গু কন্ট্রোল হবে। বিশেষজ্ঞ মতে গর্ভবতী নারীর জ্বরকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। একটি মাস সুস্থ থাকলে নিরাপদ থাকে তার অনাগত সন্তানের আগামীকাল। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা। গ্যাসের সরবরাহ বাড়লেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ফিলিং স্টেশনে এখন কি পরিস্থিতি দেখছেন? পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে কিনা? গ্যাস পাওয়া গেলেও তবে এখন পর্যন্ত আপনার যে চালকদের যে আসলে ভোগান্তি এবং যে এক ধরনের দীর্ঘ সারি, সেটি কিন্তু আমরা এখনও কিন্তু প্রতিটা সিএনজি স্টেশনে আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল রাতেও আমরা দেখেছি বেশ লম্বা সিরিয়াল, এবং সকালে এসে একইভাবে দেখছি আর কি, তার কোনো পরিবর্তন আমরা দেখছি না। যদিও আমরা কয়েকজন চালকের সাথে কথা বলছি, এর আগে গেল মাসে যে আসলে যে পরিমাণ অপেক্ষার প্রহর গুনতে হয়েছিল গ্যাস পাওয়ার জন্য, সেটি অবশ্য একটু কমেছে। কারণ আপনার সেক্ষেত্রে তারা বলছেন যে এর আগে যে 2 থেকে 3 ঘন্টা তারা দাঁড়িয়ে থাকতেন গ্যাস নেওয়ার জন্য, সেখান থেকে তারা সরে এসে এখন প্রায় হয়তো বা ঘন্টাখানেক তাদের আসলে অপেক্ষা করতে হয়, এমনটি তারা আমাদেরকে বলেছেন। তবে পর্যাপ্ত যে পরিমাণ চাহিদা আর কি চালকদের, সেই চাহিদা মতো গ্যাস আসলে তারা এখনও পাচ্ছেন না। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি সিএনজি চালকদের কথা বলি, তারা আপনার 180 টাকার গ্যাস পাচ্ছেন, এবং সেই 180 টাকার গ্যাস দিয়ে আসলে ঠিক যতটুকু চলা যায় আজকের দিনে ততটুকু চলবেন। তারপরে এসে আবার তাকে আবারও সেই গ্যাসের সিরিয়ালে দাঁড়াতে হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে যদি বলি যারা উবার চালক, তাদেরও আসলে একই সমস্যা। তারা প্রায় সময় আসলে আপনার উবারের যে সব কল আসছে গ্রাহকদের কাছ থেকে, সেই কলগুলো তারা কেটে দিচ্ছেন। এবং সেই সাথে আপনার যদি বলি একটু যে আপনার উবারের যে চালক রয়েছেন, তারা আসলে কল কেটে দিচ্ছেন, এবং তারা আসলে পর্যাপ্ত পরিমাণ যে উপার্জন, সেটি আসলে তারা করতে পারছেন না, এমনটি তারা অভিযোগ করেছেন আমাদেরকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিয়াজ। ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 3টি ইউনিয়নের আংশিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। পানি বৃদ্ধির ফলে কোনো ক্ষতি হয়েছে কিনা জানাবেন। যে লামিয়া, যে পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানের পাহাড়ি ঢলে, যে উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে যে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া উপজেলার 3টি ইউনিয়নের প্রায় আংশিক নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। তবে ইতিমধ্যে বৃষ্টির পানি ভারী বৃষ্টিপাত না হতে কিন্তু পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। এই যে আংশিক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে সেখানকার যে 3টি ইউনিয়নের প্রায় 250 হেক্টর যে ধানের জমি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। তো উপজেলা যে কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন, মূলত যে এই ভারতের পাহাড়ি ঢলের কারণে কিন্তু এখানকার যে ধানের জমিতে পানি প্রবেশ করায় তাদের প্রায় 250 হেক্টর জমি পানির নিচে তলিয়ে আছে। তবে তিনি বলছেন যে এই পানিটি কিন্তু একটি অস্থায়ী পানি,
এই পানিটি মূলত ব্যাস 2 থেকে 3 দিন স্থায়ী থাকে। এর ফলে কিন্তু এখানকার যে বিভিন্ন এই আখাউড়া উপজেলার যে বিভিন্ন খাল রয়েছে, জাজি খাল, কালন্দী খাল দিয়ে কিন্তু এইসব পানি প্রবাহিত হয় যে তিতাস নদীতে চলে যায়, যার কারণে এই পানি কিন্তু স্থায়ী থাকে না। তো যে মূলত এই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে বেশ কয়েকটি বাড়িঘরে পানি উঠলো, কিন্তু গতকালের পর থেকে, দুপুরের পর থেকে কিন্তু আজ পর্যন্ত এই পানি বাড়িঘর থেকে কিন্তু চলে গেছে। তা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যদি পানি বাড়তে থাকে তারা কিন্তু ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমাকে জানিয়েছেন। তো আমি এই ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ সকাল। বরিশাল সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবসায় উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া তথ্য ব্যবহার করে প্রশিক্ষণের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। উপকারভোগীদের তালিকায় থাকা নাম, ঠিকানা ও মোবাইল নম্বরের সঙ্গে মিলছে না বাস্তবতা। 2023-24 অর্থ বছরে বরিশাল সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে পশু উৎপাদনকারী দলের প্রশিক্ষণের একাধিক তালিকা অনুসন্ধানে আসে অনিয়মের তথ্য। তালিকায় থাকা অনেক মোবাইল নম্বর বন্ধ, আর কিছু নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করছেন না বিভিন্ন ব্যক্তি। কেউই তালিকায় থাকা ঠিকানার বাসিন্দা নন, এমনকি কোনো প্রশিক্ষণে অংশ নেওয়া বা অর্থ পাওয়ার কথাও অস্বীকার করেছেন। শুধু এটি নয়, আস্থাকাঠি ও দক্ষিণ চর আইচা এলাকার একাধিক প্রশিক্ষণের তালিকাতেও মিলেছে একই ধরনের গরমিল। উপকারভোগীদের নামের পাশে থাকা স্বাক্ষর নিয়েও উঠেছে প্রশ্ন। আপনি কি ওই যে কোনো ট্রেনিং পাইছেন ছাগল উৎপাদনের? না, এটা সারদা বেগমের নাম্বার না। আমি তো বললাম ভাই আমার বাড়ি বরিশাল ইউনিভার্সিটি এখানে কর্ণকালী। বর্তমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুই দত্ত জানান, প্রকল্পের অডিট ও ক্লোজিং এর সময় তিনিও উপকারভোগীদের তথ্যের অসঙ্গতি এবং অনেকের অস্তিত্ব না পাওয়ার বিষয়টি দেখতে পান। এই প্রজেক্টের যখন অডিট হয় তখন আমরা যে হয়েছে যে অনেক সময় ফিল্ডে গিয়ে যে আমরা এই উপকারভোগীর সন্ধান পাচ্ছি না, যে হ্যাঁ উপকারভোগী নেই, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটা একটা আমরা খুব বড় সমস্যার ফেস করতেছি, যে কাজ করেছে সে বলতে পারবে তার সময় সে কিভাবে ওই জিনিসটা করেছে। অভিযোগ রয়েছে, পুরো প্রকল্পের দায়িত্বে ছিলেন তৎকালীন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস। এই বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, তালিকায় থাকা স্বাক্ষরগুলো একই হাতের লেখার বলে সন্দেহ হচ্ছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টা এটা দেখব, তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় যদি আমরা এর তদন্ত সাপেক্ষে যদি আমরা প্রমাণ পাই যে তাহলে অবশ্যই আইনগত বা বিভাগীয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলের দাবি, কোটি টাকার সরকারি প্রকল্পে এমন অনিয়ম বন্ধে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প এখন বিলুপ্তির পথে। প্রয়োজনীয় মূলধনের সংকট, কারিগর স্বল্পতা ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যেতে বসেছে পরিবেশ বান্ধব এই শিল্প। এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণ, কারিগরি প্রশিক্ষণ এবং সরকারি উদ্যোগে বাজারজাতকরণের দাবি তাদের। সিরাজগঞ্জের কামারখন্দের চাঁদপুর গ্রাম। এই গ্রামে একসময় সকাল থেকে রাত পর্যন্ত চলত শীতলপাটি তৈরির কাজ। তবে আগের মতো জৌলুস নেই এই কাজে। তবুও পরিবার নিয়ে কিছু কারিগর এখনো আঁকড়ে আছেন আদি এই পেশা। তবে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করেও মিলছে না উপযুক্ত পারিশ্রমিক। কামারখন্দ ছাড়াও সদর ও রায়গঞ্জ উপজেলার শীতলপাটি পল্লীগুলোর চিত্র প্রায় একই। জঙ্গল থেকে মোস্তাকবেদ সংগ্রহ, ছিলকা তৈরি আর নিপুণ হাতে পাটি তৈরির কাজ এখনো চলছে। ব্যাগ সংগ্রহ করতে হয়, তারপর আমরা বেতি তোলাই, বেতি তোলানোর পরে সেদ্ধ আবার ভাঙতে হয়, তারপরে সেদ্ধ করে তারপর মহিলারা সে বেতিতে পাটি বনে। তবে কারিগরদের অভিযোগ, বাজারে সস্তা প্লাস্টিক পাটির দাপটে কদর কমছে শীতল পাটির। পর্যাপ্ত মূলধনের অভাব ও ন্যায্য মূল্য না পাওয়ায় নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে এই কাজ থেকে। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণ, কারিগরি প্রশিক্ষণ ও দেশ বিদেশে সরকারি উদ্যোগে বাজারজাতকরণের দাবি তাদের। ঠাকুর দাদা কালানের থেকে এই ব্যবসা আমাগরে তারা যা করে গেছে আমগুলো তাই শিখাইছে, আমরা সেটাই ধরে আসি। 2 বছর আগে আমরা
একটা পার্টি মনে হয় 1100 1200, কিন্তু এখন আমরা সেই দামটা পাইতেছি না। মনে হয় এই মালটা মনে হয় কম, অতিরিক্ত কম চলতেছে। সরকার যদি আমাদের আজ পর্যন্ত কিছু অনুদান দিল, এই দিলে আমি তোমরা ব্যবসা নষ্ট করে খাও। এই কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করতে নীতিগত সহায়তার কথা জানায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যাংক সেক্টরের কাছে আমরা আবেদন করেছি, যারা শীতল পাটি তৈরি করছে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য, এবং বিভিন্ন এনজিওর পক্ষ থেকে যারা এসেছিলেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আর জেলা প্রশাসন বলছে ঐতিহ্যবাহী এই শিল্প ও কারিগরদের সুরক্ষায় ঋণ ও বিপণন সহায়তার উদ্যোগ নেওয়া হবে। অল্প সুদে যে ঋণগুলো দেওয়া হয় সেই ঋণের ব্যবস্থা করে দেওয়া, পাশাপাশি তাদের মার্কেটিং, এটা তো বাজার তৈরি করতে হবে। একইভাবে যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই লোকজ ঐতিহ্য শীতলপাটিকে টিকিয়ে রাখতে কার্যকর পৃষ্ঠপোষকতা এবং আধুনিক বাজার সংযোগ গড়ে তোলা এখন সময়ের দাবি। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হাঁটা, এভাবেই যুগের পর যুগ চলছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়ার মানুষের জীবন। প্রায় 20,000 মানুষের এই ইউনিয়নে চলাচলের উপযোগী রাস্তা নেই, ফলে শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে জরুরি সেবায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। কিশোরগঞ্জের করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়ন 7টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে প্রায় 20,000 মানুষের বসবাস, কিন্তু এত মানুষের চলাচলের জন্য নেই একটি উপযোগী সড়ক। সাগুলি, নোয়াগাঁও, খাকসরি ও সুতারপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষকে বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হেঁটেই চলাচল করতে হয়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও রোগীরা। জরুরি সময়ে নৌকা না পেলে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে রোগীদের। অনেক কষ্ট বিপদ করতেছে রাস্তার জন্য। সাগলি, নগাঁও এবং সুতারপাড়া এই 3টি গ্রামে আজকে 80-90 বছর ধরে কোনো রাস্তার আসবে বলে রাস্তা আসে না। খুব কষ্ট, রুগী যাওয়া আসা যাওয়া। আমরা একটা বিমান দিলে সুবিধা হইব। এরপরে বাচ্চা কাচ্চা আছে, অসুখ বিসুখ হইলে আইতারি না। বর্ষা মৌসুমে দেখা যায় যে সময় অসময়ে নৌকা পাওয়া যায় না, নৌকা পাইলেও দেখা যায় যে অনেক বেশি টাকা দিয়ে যেতে হয়। যদি কোনো কারণে বৃষ্টি হয়, একটা গাড়ি নিয়ে যে সুতারপাড়ার একটা রুগী নিয়ে যাবে ইয়াতে শহরে, এটারও সঠিক কোনো মাধ্যম নাই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ডক্টর ওসমান ফারুক। রাস্তার বিষয়ে ইতিমধ্যে যা প্রয়োজনীয় পদক্ষেপ আমি গ্রহণ করেছি, এবং এটা যেন দ্রুত এটার সমাপন হয় সেজন্য আমরা চেষ্টা করে যাব। শুধু সুতারপাড়া না, যে কোনো রাস্তা যেটা নাকি এলাকার উন্নয়নে সাহায্য করবে, এটার দিকে আমরা নজর রাখি সবসময়। বছরের পর বছর জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও বাস্তবে বদলায়নি গ্রামের চিত্র। কৃষি নির্ভর এই জনপদের মানুষের দাবি, সারা বছর চলাচলযোগ্য রাস্তা নির্মাণ হলে বদলে যাবে শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির চিত্র। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে ভাগ্য বদলাবেন, স্বস্তি ফিরবে পরিবারে। সেই স্বপ্ন নিয়েই 2023 সালে নোয়াখালী থেকে পাড়ি জমান নিউ ইয়র্কে, কিন্তু সেখানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়ে সেই স্বপ্নের করুণ সমাপ্তি ঘটল। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে কাতর পরিবার, তার উপর মাথায় বিদেশ পাঠানো ঋণের বোঝা। দ্রুত দেশে রাজুর মরদেহ আনার দাবি জানিয়েছে পরিবার। সংসারের সচ্ছলতার আশায় 2023 সালের অক্টোবরে নিউ ইয়র্কে পাড়ি জমান নোয়াখালীর সোনাইমুড়ির কংসনগর গ্রামের মোহাম্মদ ইউসুফ রাজু। স্বপ্ন ছিল ভালো আয় করে পরিবারের পাশে দাঁড়ানোর, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই থেমে গেল তার জীবন। স্থানীয় সময় শনিবার রাত 11:15টার দিকে নিউ ইয়র্ক সিটির রকওয়ে এভিনিউয়ের একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাজু। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তার সহকর্মী রাসেলও। কালকে সকালে, গতকাল উনি দোকানে ছিল, হঠাৎ করে দুর্বৃত্তরা আসে, হামলা, মাথায় এবং বুকে গুলি করে ওনাকে এখানে হত্যা করে। বন্ধুর বাইকে পায়ে গুলি করে, এখন উনি হসপিটালে আছে। আমার বাইরে সরকার যেন দ্রুত পাঠাই দেয়, আমরা ভাই চাই, আমরা কিছু চাই না। রাজুর আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে ছেলেকে বিদেশে পাঠাতে করা ঋণের বোঝা। এই ঘটনার পর থেকে দিশেহারা তার পরিবার। আমার ছেলেটা সপরিবারটা বাঁচার মতো, চলার মতো বা আমরা থাকার মতো একটা ব্যবস্থা যদি সরকার কোনো কিছু করে দেয়, তাহলে অতি ভবিষ্যতে আমাদের সংসারটা
চলতে পারে। এখানে গিয়েছে অনেক দেনাফেনা করে গিয়েছে, ওই টাকাটাও এখনো উঠাইতে পারে নাই, আর তাদের জায়গা সম্পত্তি কিছুই নেই। ভালো ভবিষ্যতের আশায় হাজার মাইল পাড়ি দিয়েছিলেন রাজু, কিন্তু প্রবাসের মাটিতে তার আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্নের জায়গায় শুধুই কান্না। এখন স্বজনদের অপেক্ষা কবে ফিরবে তাদের প্রিয় রাজুর নিথর দেহ। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।